300 বছরের প্রাচীন এক মহল, যেখানে রাত কাটাতে গিয়ে 300 বছর পুরানো এক প্রেতাত্মার কবলে পড়ে 4 জন। আর তারপর এই 4 জনের জীবনে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। হরর মুভি তো অনেক দেখে থাকবে, কিন্তু এটা এমন একটা হরর মুভি যেখানে একটু পরপরই হোশ উড়িয়ে দেওয়ার মতো টুইস্ট। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি ডেমন্টে কলোনি। চলো আজ একটা গল্প দিয়ে শুরু করি। ঘটনাটা ছিল ঊনবিংশ শতাব্দীর, যখন ভারতে ব্রিটিশদের শাসন চলত। তখন চেন্নাইয়ের এক বিশাল ব্যবসায়ী ছিলেন স্যালি জন কাঞ্চনা ডেমন্টি, সংক্ষেপে জন ডেমন্টি। তো জন ডেমন্টির বাবা ছিলেন একজন পর্তুগাল আর মা ছিলেন একজন ভারতীয় নারী। জনের বাবা ছোটবেলাতেই মারা যায়, আর তারপর থেকেই জনকে তার মা বড় করেছে। জন ডেমন্টির সব ব্যবসা তার মাই দেখাশোনা করত। কাঞ্চনা নামটা তাদের জন্য খুব শুভ ছিল, তাই এই নামেই তাদের সব ব্যবসা চলত। একসময় জন ডেমন্টির মা একটা প্রাসাদ বানায়, যার নাম দেয় কাঞ্চনা মহল। এরপর জন ডেমন্টির বিবাহবার্ষিকীতে ডেমন্টির মা জনকে একটা উপহার দেয়, যার দাম ছিল প্রায় 100 কোটি টাকা। আর সেই উপহারটা ছিল একটা লকেট। লকেটটার নাম কাঞ্চনা লকেট। এটাই ছিল জনের মায়ের জনকে দেওয়া শেষ উপহার। এরপর জনের মা মারা যান, কিন্তু এই উপহারটা পাওয়ার পর থেকেই জন ডেমন্টির স্ত্রী সেলিনা অসুস্থ থাকতে শুরু করে। আর তার জন্যই সেলিনা তার 3 সন্তানকে ভারতে আসতে বলে। কিন্তু ভারতে আসার সময় তাদের সাথে এক দুঃখজনক ঘটনা ঘটে যায়। এক পথ দুর্ঘটনায় জনের 3 সন্তান মারা যায়, যার ফলে সেলিনা মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর জন ঠিক করে যে সে তার সমস্ত ব্যবসা বিক্রি করে দেবে, তাই 3 মাসের জন্য কলকাতা চলে যায়। কিন্তু 3 মাস পর কাঞ্চনা মহল ফিরে এসে সে ডাক্তারের কাছে জানতে পারে যে তার স্ত্রী 3 মাসের গর্ভবতী। এটা শোনার পর ডেমন্টি সন্দেহের বশে তার বাড়ির সমস্ত কাজের লোকদের গুলি করে মেরে ফেলে। আর এটা শোনার সাথে সাথেই গ্রামবাসীরা সেই কাঞ্চনা মহলে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনেই পুড়ে শেষ হয়ে যায় মহলের ভেতরে থাকা জন ডেমন্টি আর তার স্ত্রী সেলিনা সহ সব দাসীরা। এরপর থেকেই শোনা যায় সেই মহলের ভেতরে কেউ গেলে সে আর ফিরে আসে না। সময়ের সাথে সাথে কাঞ্চনা মহলকে ভুতুড়েদের কবরখানা নাম দিয়ে সেই মহলে তালা ঝোলানো হয়। এই ঘটনা 10টা বছর কেটে গেছে। মুভি শুরু হয়। এসো প্রথমেই এই মুভির 4 মুখ্য চরিত্রের সাথে আলাপ করিয়ে দিই। এরা হলো 4 বন্ধু, শ্রী, বিমল, রাঘব আর সাজিদ। সাজিদ ছোটখাটো একটা ইলেকট্রিশিয়ান, আর রাঘব হলো একজন লেখক। সে সিনেমার জন্য স্টোরি লেখে, কিন্তু বারবার তার স্টোরি রিজেক্ট হয়ে যায়। আর বিমল একটা কোম্পানিতে ছোটখাটো এডিটিং এর কাজ করে। এবার আসি শ্রীয়ের কথায়। শ্রী একটা অদ্ভুত কাজ করে। একজন মহিলা আছে, সেই মহিলার স্বামীর অবর্তমানে শ্রী সেই মহিলার কাছে যায় আর তার সাথে সময় কাটায়। সেই মহিলা শ্রীকে যা যা বলে শ্রী তাই তাই করে, এমনকি বাড়ির কাজও করায় শ্রীকে দিয়ে। আর তার বদলে শ্রী যত টাকা চায় তত টাকা দেয় শ্রীকে। কিছুটা ওই টাকা দিয়ে বয়ফ্রেন্ড পোষার মতো আর কি। তো একদিন তারা মদ খেতে খেতে আড্ডা মারছিল, কিন্তু ফেরার সময় বৃষ্টি শুরু হলে তারা এক জায়গায় দাঁড়ায় আর ঠিক করে যে তারা সবাই মিলে কাঞ্চনা মহলে যাবে। সাজিদ যেতে না চাইলেও তাকে জোর করে নিয়ে যায় তারা। কাঞ্চনা মহলের ভেতরে ঢুকেই তারা দেখে চারিদিকে ভাঙা জিনিসপত্র, নোংরা আবর্জনা পড়ে আছে। বিমল সাজিদকে একটা জোরে ধাক্কা মেরে তারা 3 জন অন্যদিকে চলে যায়। সাজিদ খুব ভীতু প্রকৃতির ছিল, তাই সে প্রচন্ড ভয় পেতে থাকে আর বাকি 3 জনকে ডাকতে থাকে। অন্যদিকে বাকি 3 জন একটা দরজা দিয়ে যাচ্ছিল। তখনই শ্রীয়ের মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে তাদের দেখছে, কিন্তু পিছন ফিরতেই আর কাউকে দেখতে পায় না। তারা 3 বন্ধু একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তখনই সাজিদের ভয়ে ডাক দেওয়ার আওয়াজ শুনে তারা বিভিন্ন ধরনের ভুতুড়ে আওয়াজ করে আরো মজা নিতে থাকে। এরপর তারা যখন মহলটা ঘুরে ঘুরে দেখছিল, তখন রাঘব দেওয়ালে টাঙানো একটা কুড়াল দেখতে পায়। ভালো করে দেখে রাখো এই কুড়ালটা। এরপর যখন তারা নানা রকম ভাবে সাজিদকে ভয় দেখিয়ে মজা নিচ্ছিল, তখন রাঘবের হঠাৎ মনে হয় কারা যেন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাঘব বুঝতে পারে যে সত্যি এই মহলটাতে কিছু তো একটা আছে।
তাই রাঘব সবাইকে বলে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে। তাই সাজিদকে নিয়ে তারা সবাই মিলে মহল থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালবেলা সাজিদের মায়ের কথায় তারা 4 জন এক জ্যোতিষীর কাছে যায়। সেই জ্যোতিষী নাকি আবার আঙুলের ছাপ দেখে ভাগ্য বলে দিতে পারে। প্রথমে সবাই ভেবেছিল যে হয়তো জ্যোতিষীটা ভণ্ড, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আঙুলের ছাপ দেখেই তাদের নাম, বাবার নাম, মায়ের নাম, কি করে না করে সব ডিটেলস বলতে থাকে। এসব শুনে তাদের বিশ্বাস হয় যে এই জ্যোতিষী ভণ্ড না। শ্রী আর বিমলের ব্যাপারে সব বলা হলে সাজিদ আর রাঘব তাদের আঙুলের ছাপ দিয়ে বাড়ি চলে আসে। যাওয়ার সময় জ্যোতিষী তাদের শনিবারে আসতে বলে। তারা যখন জ্যোতিষীর বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসে তখন হঠাৎ শ্রীকে জ্যোতিষী কল করে আর যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে যেতে বলে। জ্যোতিষীর আওয়াজ শুনে মনে হচ্ছিল সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিল, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য শ্রী জ্যোতিষীর পুরো কথাটা শুনতে পায় না। শ্রী সেই জ্যোতিষীর বাড়ি ফিরে যায়, কিন্তু এরপরে আর কিছু দেখানো হয় না। পরের দৃশ্যে দেখানো হয় রাতের বেলা শ্রী, বিমল আর রাঘব বসেছিল আর সাজিদ ঘুমাচ্ছিল। রাঘব শ্রী আর বিমলকে ডাকে আর ওই কাঞ্চনা মহলের গল্পটা শোনাতে থাকে, যেটা আমি তোমাদের প্রথমেই শুনিয়েছিলাম। তো ডেমনটি আসলে কে আর এই কাঞ্চনা মহলের গল্প সব তো তোমরা জেনেই গেছো। এখন ওই গল্পটা আরও একটু ডিটেলসে বলি। জন ডেমনটির মা মারা যাওয়ার পর জনের 2 ছেলে আর 1 মেয়েকে বিদেশে পড়তে পাঠানো হয়। আর সেই সময় সেলিনা অসুস্থ থাকতে শুরু করে, তাই তাদের ছেলে মেয়েদের ভারতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। কিন্তু ফেরার সময় এক দুর্ঘটনায় জনের 3 সন্তানের মৃত্যু হয়, আর এই জন্য সেলিনা আরও ভেঙে পড়ে। তখন জন তার সব ব্যবসা বিক্রি করতে কলকাতায় চলে যায়, কিন্তু ফিরে এসে সে দাসীদের থেকে জানতে পারে যে সেলিনা দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে। এমনকি সেলিনার প্রাইভেট পার্ট থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এটা শুনে জন ডেমনটি বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসে, কিন্তু সেই ডাক্তার জানায় যে সেলিনা 3 মাসের গর্ভবতী। সেলিনাকে কেউ ধর্ষণ করেছে, যার ফলে সেলিনার জরায়ু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জন সেই ডাক্তারকে জানায় যে এই ব্যাপারটা যেন সে কাউকে কিচ্ছু না বলে, আর সেলিনার যে চিকিৎসা হবে তা যেন এই মহলের মধ্যেই হয়। কিন্তু ডাক্তার জানায় যে এটা সম্ভব না, সেলিনাকে চিকিৎসা করাতে হলে তাকে বিদেশে নিয়ে যেতে হবে। কিন্তু জন ডেমনটি এটাতে বিন্দু মাত্র রাজি ছিল না, কারণ সে চাইছিল এই ব্যাপারটা যেন এই মহলের মধ্যেই সীমিত থাকে। তাই সে দেওয়ালে থাকা একটা কুড়াল নিয়ে সেই ডাক্তারের শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়, আর সন্দেহের বশে তার সব চাকর বাকরদের গুলি করে মারতে থাকে। তখনই গ্রামবাসীরা এই খবর শুনে মশাল নিয়ে ছুটে আসে কাঞ্চনা মহলে। তখনই ডেমনটি তার বন্দুক দিয়ে কিছু দাহ্য পদার্থের ওপর গুলি করে, যার জন্য পুরো মহলে আগুন ধরে যায়। এখানে বলে রাখি, দাহ্য পদার্থ হলো এমন কিছু পদার্থ যা খুব সহজেই আগুন ধরে যায়, এই যেমন পেট্রোল, অ্যালকোহল, এইসব জাতীয় আর কি। তো সেই আগুনেই পুড়ে মারা যায় মহলের ভেতরে থাকা সব মানুষজন। এই ঘটনাটা ঘটেছিল প্রায় 300 বছর আগে। এরপর থেকে যারাই সেই মহলে থাকতে গেছে তাদের কেউ ফিরে আসেনি, এমনকি তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। বিমল বলে এসব ভুয়ো গল্প, কারণ আমরাও তো কালকেই মহল থেকে ঘুরে এসেছি, কই আমাদের তো কিছু হলো না। রাঘব বলে হ্যাঁ, ওই মহলে যে কিচ্ছু নেই তার একমাত্র সাক্ষী হলাম আমরা। রাঘব আরো বলে যে সে ওই মহলে এমনি এমনি যায়নি, সে গেছিল ওই কাঞ্চনা লকেটটা খুঁজতে, কারণ সে গল্প লেখার জন্য এইসব নিয়ে রিসার্চ করছিল। আর সেই কারণে সে এক বৃদ্ধর কাছে যায় এ ব্যাপারে জানতে। কিন্তু সেই বৃদ্ধ জানায় যে ওই লকেটটার মধ্যে কোনো অদ্ভুত শক্তি আছে, যেই ওই লকেটটা চুরি করে তারই মৃত্যু হয়, আর সেই লকেটটা আবার নিজে থেকেই ওই কাঞ্চনা মহলে ফিরে যায়। শ্রী বলে কিন্তু ওইখানে তো শুধু নোংরা আবর্জনা ছাড়ার কিছুই ছিল না। রাঘব বলে ছিল। এই বলে সে সবাইকে অবাক করে দিয়ে সেই কাঞ্চনা লকেটটা বের করে। এরপর থেকেই কাহিনী একটা নতুন মোড় নেয়। তারা 3 জন মিলে প্ল্যান করে যে এই লকেটটা তারা টুকরো টুকরো করে বিক্রি করবে, তাতে তারা অনেক টাকাও পাবে আর কারোর কাছে ধরাও পড়বে না, তাদের সব সমস্যা দূরও হয়ে যাবে। ঠিক তখনই দরজার মধ্যে কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। রাঘব লকেটটা লুকিয়ে রাখে এক জায়গায়। শ্রী দরজা খুলেই দেখে একজন ডেলিভারি বয় এসেছে তাদের অর্ডার করা খাবার দিতে। 650 টাকা পেমেন্ট করে বাকি 50 টাকা সে নিজের পকেটে রেখে দেয়। অন্যদিকে বাইরে ঝমঝম করে তখন বৃষ্টি শুরু হয়েছে।
তারা তিনজন মানে রাঘব, বিমল আর শ্রী মিলে একটা ভূতের মুভি দেখবো বলে ঠিক করে। কিন্তু টিভিতে মুভি না, অন্য কিছু চলছিল। কি চলছিল জানো? চলছিল তাদেরই লাইভ ভিডিও। এটা দেখে তারা ভীষণ অবাক হয়। রিমোট দিয়ে চেঞ্জ করার চেষ্টা করলেও রিমোট কিন্তু কাজ করছিল না। শ্রী টিভিটা বন্ধ করতেই যাচ্ছিল, তখন রাঘব বলে দাঁড়া, এরপর কি হয় সেটা দেখতে দে। এরপর টিভিতে দেখায় যে মুভি দেখতে দেখতে বিমল হঠাৎ উঠে বাথরুমে যায়, কিন্তু বাথরুমে তার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। বিমল মুখ ধুতে গিয়ে আয়নাতে দেখে তার চোখগুলো সাদা হয়ে গেছে। হঠাৎ তার জামাটা যেন কেউ টেনে ধরে। বিমল শ্রী আর রাঘবকে বারবার করে ডাকতে থাকে, কিন্তু তার কথা কেউ শুনতেই পাচ্ছিল না। তখনই কিছুর একটা শব্দে বিমল তাকিয়ে দেখে বাথরুমের আয়নাটা এদিকে ওদিকে নড়ছিল। বিমল জোরে চিৎকার করে ডাকতে থাকে, আর তখনই বিমলের মাথাটা কেউ সজোরে আয়নার ওপর আছাড় মারে আর তাকে ধরে ওপরের দিকে উঠিয়ে দেয়। একটা কারেন্টের সাথে তার মাথাটা লাগার কারণে কারেন্ট লাগে বিমলের। তখনই শ্রী দরজার কাছে এসে বলে, কিরে আর কত দেরি করবি? ভেতর থেকে বিমলের গলায় কেউ যেন বলে, তুই বস, আমি আসছি। বিমল অবাক হয়ে যায়। সে ধপাস করে বেসিনের ওপর পড়ে, আর বেসিনের কিছুটা অংশ ভেঙে যায়। কিছুক্ষণ পর হঠাৎ লাইন চলে যায়। তখন রাঘব মোমবাতি আনতে যায় যেখানে ঠাকুর ছিল ওইখানে, কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে আনতে আনতেই তার চোখগুলো সাদা হয়ে যায়। এদিকে ছাদ থেকে জল পড়ার কারণে শ্রী বালতি নিয়ে ছাদের কাছে দাঁড়িয়েছিল। তখনই পিছন ফিরতেই সে দেখে রাঘব মোমবাতি হাতে নিয়ে কিসব যেন বলছে আর এগিয়ে যাচ্ছে সাজিদের দিকে। তখনই শ্রী রাঘবকে ধাক্কা দিলে রাঘব একটা টেবিলের কাছে পড়ে, আর ধাক্কা লেগে টেবিলে থাকা কেরোসিনের বোতলটা রাঘবের মাথার কাছে পড়ে যায়। তখনই শ্রী মোমবাতিটা নেভাতে গেলেও মোমবাতিটা নেভে না, উল্টো রাঘবের গায়ে আগুন লেগে যায় আর রাঘব পুড়ে মারা যায়। শ্রী বাঁচানোর চেষ্টা করলেও পারে না। ভয়ে সে বাঁচার জন্য সেই ঘর থেকে বেরোনোর চেষ্টা করে, আর দরজা খুলতে সে বিশাল একটা উগ্র আলো দেখতে পায়। আর তখনই টিভিতে সিগন্যাল চলে যায়। এইসব দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। বিমল টিভি অফ করার চেষ্টা করলেও টিভি অফ হয় না, তাই সে লাইট জ্বালাতে যায়, কিন্তু লাইটগুলো ফেটে যায়। শ্রী ইলেকট্রিক অফিসে ফোন করে জানায় যে তাদের ওইখানে লাইন চলে গেছে, কিন্তু অপর পাশের লোকটা জানায় যে সে কিছুক্ষণ আগেই ওই জায়গা থেকে আসলো, তবুও সে আরো একবার দেখার জন্য আসছে। শ্রী ফোনটা রেখে দরজাটা খোলার জন্য যায়, কিন্তু দরজাটা হাত দিলেই প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে, যা সহ্য করা অসহ্যকর। কিন্তু তবুও শ্রী দরজাটা খোলার চেষ্টা করছিল। ততক্ষণে লাইন ঠিক করার জন্য লোকগুলো চলে আসে, কিন্তু তারা যে এত ডাকাডাকি করছে, এত চিৎকার করছে, সেই আওয়াজ লোকগুলোর কাছ অব্দি যাচ্ছে না। এদিকে এত আওয়াজ সহ্য করতে না পেরে শ্রীয়ের কান দিয়ে রক্ত পড়তে থাকে। শ্রী নিজেকে সামলে সেই ইলেকট্রিক অফিসে আবারও কল করে, কিন্তু লোকটা অবাক করে দিয়ে বলে, আমি তো এখনই আসলাম লাইন ঠিক করে, আর তুমিই তো আমাকে 50 টাকা দিলে। শ্রী অবাক হয়ে তার পকেটে হাত দেয়। সে যেই 50 টাকাটা তার পকেটে রেখেছিল সেটা তার পকেটে নেই। কিন্তু এটা কি করে সম্ভব? কারণ শ্রী তো দরজাটা খুলে ঘরটার বাইরে যেতেই পারেনি। শ্রী ভয় পেয়ে রাঘব আর বিমলকে জানায় যে দুপুরে তারা যখন জ্যোতিষীর বাড়ি থেকে ফিরছিল তখন জ্যোতিষী তাকে ফোন করে আবারও যেতে বলে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য সে পুরো কথাটা শুনতে পাচ্ছিল না। তাই শ্রী যখন জ্যোতিষীর কাছে ফিরে যায় তখন সে দেখে জ্যোতিষী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। রাঘব শ্রীয়ের ফোনের কল রেকর্ডিং থেকে লোকটার কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু কল রেকর্ডিং থেকে তারা যা শোনে তাতে তারা অবাক হয়ে যায়। সেই জ্যোতিষী শ্রীকে বলছিল যে সাজিদ নাকি আগের দিনই মারা গেছে, আর তাদের সাথে যে ঘুমন্ত অবস্থায় রয়েছে সেটা অন্য কেউ, মানে কোনো অশরীরী। এইসব কথা শুনে তারা তিনজন দেওয়াল ঘেঁষে বসে পড়ে আর ঠিক করে যে তারা কাল সকাল পর্যন্ত একসাথেই থাকবে, কেউ একা কোথাও যাবে না। কিছুক্ষণ পর শ্রী জানালা খোলার চেষ্টা করে, কিন্তু সব জানালাগুলো বন্ধ ছিল আর তাদের ফোনগুলোও কাজ করছিল না। তখনই রাঘব একটা ঊর্জা বোর্ড বের করে, আর কারণ হিসেবে সে জানায় যে তার স্টোরি লিখতে কিছু ডিটেলে ইনফরমেশন দরকার ছিল, আর তাই সে এই বোর্ডটা তার কাছে রেখেছে। ঊর্জা বোর্ডটা নিয়ে তারা বসে পড়ে।
বোর্ডটার পাশে রাখা মোমবাতিটা নিজের থেকেই জ্বলে ওঠে। তার মানে এই ঘরের মধ্যেই কোনো অশরীরী রয়েছে। সেই আত্মা ঊর্জা বোর্ডের মাধ্যমে তাদের জানায় যে সে একজন ভালো আত্মা। তবে সে ছাড়াও এই ঘরটাতে আরো এক আত্মা রয়েছে, আর সে আরো জানায় যে তারা কেউ বাঁচবে না, সবাই মারা যাবে। তখনই ভয় পেয়ে শ্রী বাকি দুজনের হাত ছেড়ে দেয় আর বোর্ডটা জ্বালিয়ে দেওয়ার কথা বলে। আর ঠিক তখনই সেই বোর্ডটাতে আগুন ধরে যায় আর জানালাগুলো নিজের থেকেই খুলে যায়। সম্পূর্ণ বোর্ডটা পুড়ে গেলেও সেই বোর্ডটার কিছুটা অংশ পড়ে না, একটা তীর চিহ্নের মতো হয়ে থেকে যায়। আর জানালা থেকে একটা দমকা হাওয়া এলে সেই তীর চিহ্নটা গোল গোল করে ঘুরতে থাকে আর একটা সময় থেমে যায়। তখনই সাজিদ ঘুম থেকে ওঠে আর ফ্রিজ থেকে জল বের করে খেয়ে আবার শুয়ে পড়ে। কিন্তু সাজিদ তো 2 দিন আগেই মারা গেছে। বাকি 3 জন এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। শ্রীয়ের কথায় আগে যেখানে বসেছিল আবার তারা একই জায়গায় বসে, কিন্তু ওই তীরটার মুখটা ছিল রাঘবের দিকে। তারা খুব ভালো করেই বুঝতে পারছিল যে ওই তীরটার মুখ যার দিকে থাকবে সবার আগে সেই মারা যাবে। মানে সাজিদের পর এখন রাঘবের পালা। রাঘব ভয়ে ঘামতে থাকে আর কিছু একটা শব্দ শুনে সাজিদ যেখানে শুয়েছিল সেই দিকে তাকাতেই দেখে জন ডেমন্টিকে। সে বিছানায় বসে বন্দুকটা মেঝেতে বাড়ি মারছে। রাঘব ভয়ে চিৎকার করে কথা বলতে থাকে, কিন্তু বিমল আর শ্রী তার কোনো কথাই শুনতে পায় না। হঠাৎ শ্রী আর বিমল দেখে রাঘবের চোখগুলো সাদা হয়ে গেছে। রাঘবও আয়নাতে নিজেকে দেখে অবাক হয় আর একটা স্কেচ পেন দিয়ে টিভির মধ্যে লেখে যে সে আমাদের মেরে ফেলবে। আর সঙ্গে সঙ্গেই রাঘবকে কেউ হাওয়ায় ভাসিয়ে বাথরুমে টেনে নিয়ে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। শ্রী আর বিমল দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা আর খোলে না। বিমল একটা মাইক্রোওভেনের কাছে বসে পড়ে আর তখনই বাথরুম থেকে ধোঁয়া বেরোতে থাকে। কিছুক্ষণ পর একটা অদ্ভুত শব্দ হয়। শব্দটা কিছুটা এমন ছিল যেন মনে হচ্ছিল কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। আর তখনই দরজাটা নিজের থেকে খুলে যায়। শ্রী আর বিমল ভেতরে গিয়ে দেখে রাঘব মারা গেছে। ঠিক তেমন ভাবে মারা গেছে যেমন ভাবে টিভিতে তারা বিমলকে মারা যেতে দেখেছিল। বিমল এসব দেখে খুব ভেঙে পড়ে। তখনই শ্রী তাকে বোঝাতে থাকে যে তারা তো কিছু করেনি, তারা কাঞ্চনা লকেটের ব্যাপারে জানতো না, পরে জেনেছে তারা। তখনই বিমল দেখে যে শ্রীয়ের চোখগুলো সাদা হয়ে গেছে। আবার সেই মেঝেতে বাড়ি মারার শব্দ। শ্রী হঠাৎ বিমলকে বলে ওঠে, এবার তো তাহলে আমি মারা যাব, তুই তো বেঁচে গেলি তাই না? বারবার এই একই কথা বলতে থাকে, কিন্তু বিমল কিছুই শুনতে পাচ্ছিল না। তাই শ্রী রেগে গিয়ে বিমলকে জোরে একটা চড় মারে, আর যার জন্য বিমলের মাথাটা দেওয়ালে সজোরে গিয়ে লাগে আর সে মাটিতে পড়ার সাথে সাথেই তার শরীরের চামড়া ঝলসে যায় আর বিমল মারা যায়। সাথে সাথে বিমলের চোখগুলো সাদা হয়ে যায় আর শ্রী ঠিক হয়ে যায়। এইবার বলি বিমলের শরীরে আগুনটা লাগলো কিভাবে। কাহিনী কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। যখন রাঘব বাথরুমে বন্ধ হয়ে গেছিল তখন বিমল যে হতাশ হয়ে বসে পড়েছিল একটা মাইক্রোওভেনের কাছে, তখন ধাক্কা লেগে মাইক্রোওভেনের ওপরে থাকা একটা ফোন মাইক্রোওভেনের ভেতরে পড়ে যায় আর বিমলের মাথা লেগে মাইক্রোওভেনটা অন হয়ে যায়। আর তার ফলে ফোনটা ব্লাস্ট করে আর সেই ফোনের চিপটা পাশে থাকা একটা জলের ড্রামে লাগে। আর গরম চিপটা ড্রামে লাগার কারণে ড্রামটা ফুটো হয়ে যায় আর একটা ছেঁড়া তারের ওপর দিয়ে জলটা গড়িয়ে পড়তে থাকে। আর সেই কারণেই বিমল যখন মেঝেতে পড়ে সেই কারেন্ট মিশ্রিত জলের সাথে তার শরীর লাগলেই সাথে সাথেই তার শরীর ঝলসে পুড়ে যায় আর বিমল সেখানেই মারা যায়। শ্রীয়ের হোশ ফিরে আসতেই সে বারবার ক্ষমা চায় বিমলের কাছে আর এক সময় সে এক জায়গায় বসে পড়ে। তখনই আবার সেই ফিস ফিস করে কথা বলার আওয়াজ শোনা যায় আর শ্রীয়ের তখন খুব ঠান্ডা লাগতে শুরু করে। সে দেখে তাদের রুমের এসিটা কমতেই থাকছে। এক সময় ঘরের সব জিনিসে বরফের লেয়ার জমতে শুরু করে। শ্রী এক জায়গায় রোদ দেখে ঠাকুর রাখা জায়গাটার কাছে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে যেখানে ঠাকুর রাখা ছিল সেই জায়গাটায় কোনো রকম ঠান্ডা নেই, সেখানে টেম্পারেচার একদম নর্মাল। শ্রী পিছন ফিরে দেখে তাদের পুরো ঘরটাতে বরফ জমে গেছে, খালি ওই জায়গাটুকু বাদ দিয়ে। শ্রী দেখে যে ওই বরফ জমা জায়গাটায় পা রাখলেই তার মধ্যে সেই আত্মা প্রবেশ করছে আর তার চোখগুলো সাদা হয়ে যাচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই শ্রী দেখতে পায় ওই ঠাকুরের কাছেই একটা বড় সেলফের পেছনে একটা জানালা। শ্রী ওই সেলফটা ফেলে দিতেই জন ডেমনটিকে দেখতে পায়। তখনই সে ভয়ে জানালাটা ভাঙতে থাকে, আর ওই জানালাটা দিয়ে বেরোতেই যাবে তখনই সজিদ উঠে আসে আর সে শ্রীকে ডাক দেয়। সে বারবার বলে, আমাকে নিয়ে যাবি না তোর সাথে? শ্রী কিছুক্ষণের জন্য সব ভুলে সজিদকে নিয়ে আসার জন্য যখনই বরফে পা রেখেছে তখনই তার মনে পড়ে যায় জ্যোতিষীর কথা। সজিদ তো 2 দিন আগে মারা গেছে। শ্রী বুঝতে পারে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে ডেমনটির আত্মা। শ্রী সজিদের কোনো কথা না শুনে সে জানালা দিয়ে কোনো রকমে নিচে নেমে আসে আর কিছুটা দূর থেকে লাফ দেয়। আর কিছুটা দূর থেকে পড়ার কারণে শ্রীর পেটে ব্যথা লাগে। শ্রী দৌড়ে কিছুটা দূরে একটা চায়ের দোকানে যায় হেল্প চাইতে, কিন্তু অদ্ভুতভাবে তারা শ্রীকে ইগনোর করতে থাকে। তখন রেগে গিয়ে শ্রী একটা লোককে চড় মারতে চায়, কিন্তু অদ্ভুতভাবেই লোকটাকে সে ছুঁতে পারে না। শ্রীর হাতটা সেই মানুষটাকে ক্রস করে যায়। শ্রী অবাক হয়ে দৌড়ে যায় সেই বাড়িটার কাছে। সে যেই জানালাগুলো ধরে নিচে নামছিল সে একটা রড বের করা পিলারের ওপর পড়ে গেছে, আর রডগুলো তার পেটে ঢুকে এপার ওপার হয়ে গেছে। আর মাটিতে পড়ে যে মানুষটা ব্যথা পেয়েছিল সেটা মানুষ ছিল না, সেটা ছিল শ্রীয়ের আত্মা। সে পড়ে গিয়ে ব্যথা পায়নি, যেহেতু তার পেটে রড ঢুকে গেছিল তাই তার আত্মা সেই ব্যথাটা অনুভব করছিল। শ্রী কাঁদতে কাঁদতে হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ে। তার সামনে দিয়ে একটা বড় ট্রাক আসছে আর ড্রাইভারের পাশে সজিদ কাঞ্চনা লকেট পরে বসে আছে। শ্রীয়ের মনে পড়ে রাঘবের কথা। সে বলেছিল ওই কাঞ্চনা লকেট কোনো না কোনো ভাবে নিজের থেকেই ওই মহলে ফিরে যায়। আর তখনই শ্রীয়ের আত্মার পেছনে দেখা যায় ঝুলন্ত কিছু চুল। মুভিটা এখানে শেষ হয়ে যায়, কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই গেল, যেমন এর পরে কি হলো, শেষে শ্রীয়ের আত্মারই বা কি হলো? আর ওই কাঞ্চনা মহল কি ডেমনটির আত্মা থেকে মুক্তি পেল, নাকি ডেমনটির আত্মা সেই মহলেই থেকে গেল সারা জীবন? তো এই মুভিটার আরো একটা পার্ট রয়েছে। তোমরা যদি এই মুভির পরের পার্টটা দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তোমরা যদি পরের পার্টটা দেখতে চাও তাহলেই আমি এই মুভির পরের পার্ট এক্সপ্লেন করব। তো মুভিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।